নমস্কার। 2026-এ আপনি যদি মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে অনেকটাই হেল্পফুল করবে। সো প্রথমেই বলে রাখি, মিউচুয়াল ফান্ডে কোন ফান্ডটা বেস্ট এবং কোন ফান্ডটা সুটেবল সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ফাইন্যান্সিয়াল গোল এবং আপনার বাজেটের উপর। ফাইন্যান্সিয়াল গোল মানে আপনি কত বছরের জন্য ইনভেস্টমেন্ট শুরু করছেন। ধরুন আপনি শর্ট টার্ম 1 বছর থেকে 3 বছরের জন্য মিউচুয়াল ফান্ড চয়েস করলেন, সেক্ষেত্রে কিন্তু ফান্ডের ক্যাটাগরি আলাদা আছে। মিডিয়াম টার্ম ধরুন 5 থেকে 10 বছর বা 7 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন, তার জন্য কিন্তু আলাদা ক্যাটাগরির ফান্ড রয়েছে। আর যদি লং টার্মে গেম খেলতে চান, কম্পাউন্ডিং ইন্টারেস্টের একটা অ্যাকচুয়াল যদি ফায়দা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 15 বছর, 20 বছর, 30 বছর বা তার আরো অধিক টার্মে কিন্তু ফান্ডের চয়েস করতে হবে। তো এই ভিডিওতে যেই ফান্ডটা নিয়ে ডিসকাশনস করব সেটা হচ্ছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। যেই ফান্ডটাতে রিস্ক ক্যাটাগরি কিন্তু মডারেট থাকছে। আপনি যদি খুব হাইলি রিস্ক ক্যাটাগরি ফান্ড চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ইকুইটি স্কিমে ইনভেস্ট করতে হবে 75% বা 80% বা তার আরো অধিক। আর আপনি যদি একদম লো রিস্ক ক্যাটাগরির ফান্ড চান, সেক্ষেত্রে ডেট ক্যাটাগরির ফান্ড রয়েছে। আর যদি মডারেট রিস্ক চান এবং মডারেট রিটার্ন চান, তাহলে কিন্তু এই টাইপের ফান্ডগুলো আপনার জন্য সুটেবল হতে পারে। এবং ফান্ডের যাবতীয় যে হোল্ডিং এবং অ্যাসেট অ্যালোকেশন, সেটা কিন্তু আপনার জানার দরকার কোনো পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করার আগে। চলুন পুরো ফান্ডের ডিটেলস আমি ডিসকাশনস করে নিই। এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা, তো এই ফান্ডটার পুরো ডিটেলস এবার জেনে নিয়ে আসুন। ফার্স্ট অফ অল হচ্ছে এটা লঞ্চ করেছিল 1/1/2013 সালে। ফান্ডে যেটা টাইপ সেটা হচ্ছে হাইব্রিড ফান্ড, যেখানে আপনার ইকুইটি এবং ডেপ্টের কিন্তু সংমিশ্রণ থাকবে। রিস্ক টাইপ হাই, বাট এখানে কিন্তু ব্যালেন্স থাকছে, যেহেতু এখানে ইকুইটি এবং ডেপ্টের সংমিশ্রণ আছে। ইনভেস্টমেন্ট অপশান, এটা আপনি দুটো মোডে চয়েস করতে পারেন, একটা হচ্ছে রেগুলার মোড এবং সেকেন্ড অপশান হচ্ছে ডিরেক্ট মোডে। AUM মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই ফান্ডটা টোটাল 1,07,971 কোটি টাকার ফান্ড কিন্তু ম্যানেজ করছে টোটাল। এক্সপেন্স রেশিও, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট কস্ট। এই ফান্ডের এক্সপেন্স রেশিও 0.73%। যদি আপনি এক্সাম্পল হিসেবে ধরেন, আপনার ইনভেস্টমেন্ট ধরুন 1,00,000 টাকা, সেক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজমেন্ট কস্ট কাটতে পারে 730 টাকা। এখানে যে এক্সপেন্স রেশিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও। যদি আপনি রেগুলার প্ল্যান চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিও অনেকটাই বেশি হবে। ইনভেস্টমেন্ট টাইপ, এখানে দুটো উপায়ে আপনি ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে লামসাম, যেখানে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন জাস্ট লাইক এফডি। আর সেকেন্ড অপশন হচ্ছে মান্থলি এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে আপনার একটা পার্টিকুলার ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে কিন্তু আপনার এসআইপিতে ক্রেডিট হয়ে যাবে, জাস্ট লাইক রিকারিং ডিপোজিট। মিনিমাম ইনভেস্টমেন্ট এই ফান্ডে 100 টাকা থেকে শুরু করতে পারেন, সেটা লামসাম অথবা এসআইপির ক্ষেত্রে হোক। এক্সিট লোড, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি আপনি আপনার ফান্ড থেকে 1 বছরের মধ্যে টাকা উইথড্রল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ড ভ্যালু যেটা থাকবে তার 1% ডিডাক্ট করবে এক্সিট লোড হিসাবে। আর যদি আপনার 1 বছর পর ফান্ড থেকে উইথড্রল করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সিট লোড নেই। এবার আসি ট্যাক্স, যেটা ইনকাম ট্যাক্স আন্ডার সেকশানে পড়ছে এসটিসিজি এবং এলটিসিজি। এসটিসিজি মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, মানে যদি আপনি 1 বছরের মধ্যে টাকা উইথড্রল করেন এবং সেক্ষেত্রে আপনার যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে আপনাকে কিন্তু 20% ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। আর লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা আসছে এলটিসিজি, সেক্ষেত্রে যদি আপনার রিটার্ন 1,25,000 টাকার ঊর্ধ্বে হয় কোনো একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে কিন্তু 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। এই যে 1,25,000 টাকা, এটা কিন্তু রিটার্ন 1,25,000, টোটাল ফান্ড ভ্যালু 1,25,000 কিন্তু নয়। এবার আসা যাক অ্যাসেট অ্যালোকেশন। এই ফান্ডটাতে আপনি টোটাল, যেটা আমি বললাম, ইকুইটি এবং ডেটের সংমিশ্রণ রয়েছে। তো এখানে 66.3% ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে, বাকি কিন্তু 33.7% ডেট অ্যান্ড ক্যাশ মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে। এখানে আপনি ইকুইটি সেক্টরে কোন কোন পার্টিকুলার সেক্টরগুলোতে কত পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হলো। যেমন ধরুন ফাইন্যান্সিয়াল সেক্টরে 32.88%, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, কনজিউমার ডিসক্রিশনারি, হেলথ কেয়ার সেক্টর, ডাইভার্সিফাইড সেক্টর রয়েছে, টেকনোলজি সেক্টর রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, মেটেরিয়ালস, কনজিউমার স্টেপলস, রিয়েল এস্টেটের মতো কিন্তু তাবড় তাবড় সেক্টরগুলোতে আপনার ফান্ডের টাকাটা ইনভেস্ট হচ্ছে। যদি এবারে দেখেন ডেট সেক্টর কোনগুলো, সেক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে, কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, ক্যাপিটাল গুডস রয়েছে, সোভেন গোল্ড বন্ড রয়েছে। আদার যে সমস্ত সেক্টর, যেমন ধরুন ডেট ফান্ডের যে ব্যাংকের এফডি হতে পারে, আরডি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রয়েছে। এনার্জি সেক্টর, কমিউনিকেশন, এই সমস্ত সেক্টরগুলোতে রয়েছে।
এবারে ডেট সেক্টর এবং ইকুইটি সেক্টরের একটা বেসিক পার্থক্য হচ্ছে ইকুইটিতে কিন্তু হাইলি রিস্ক থাকে এবং হাইলি রিটার্ন করার একটা স্কোপ থাকে, আর ডেট সেক্টর হচ্ছে লো রিস্ক, যেখানে আপনার রিটার্নটাও কিন্তু লো থাকে। তো এই দুটোরই সংমিশ্রণ কিন্তু এই অ্যাসেটে রয়েছে। হোল্ডিং অ্যালোকেশন, আপনার এই যে ফান্ডটার প্রপার যেটা হোল্ডিং অ্যালোকেশন, সেটা তো আপনি যখন ফান্ড ডিটেলস চয়েস করবেন তখন আপনি কিন্তু পুরো যতগুলো হোল্ডিং লিস্ট অফ কোম্পানিজ রয়েছে সেগুলো দেখতে পাবেন। বাট এখানে আমি একটা এভারেজ দেখাচ্ছি। মার্কেট ক্যাপিটাল সেগমেন্টেশন ওয়াইজ এক্সপোজার, যেখানে আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে জুন 2025 থেকে শুরু করে নভেম্বর 2025 অবধি একটা ডায়নামিক অ্যাসেট ক্যালকুলেশনস কিন্তু দেওয়া রয়েছে। যেখানে লার্জ ক্যাপ মানে হচ্ছে লার্জ ক্যাপিটাল যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে ইন্ডিয়াতে সেখানে ইনভেস্ট করা হচ্ছে, মিড ক্যাপিটাল অর্গানাইজেশনও ইনভেস্ট হচ্ছে এবং স্মল ক্যাপিটাল অর্গানাইজেশনও ইনভেস্ট হচ্ছে। এবারে আপনি যদি এই পার্টিকুলার ফান্ডের টপ 10 ইকুইটি হোল্ডিং দেখেন, যেটা অ্যাজ অন 30 নভেম্বর 2025 অবধি, সেক্ষেত্রে যেহেতু এটা এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, সেখানে এইচডিএফসি ব্যাঙ্কেরই কিন্তু স্টকস 4.43% রয়েছে একারই। আইসিআইসি ব্যাঙ্ক রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, ভারতী এয়ারটেল রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, ইনফোসিস রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, কোল ইন্ডিয়ার মতো সংস্থার কিন্তু শেয়ার এখানে রয়েছে। আর এটা দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখনই একটা ফান্ডে ইনভেস্ট করবেন সেই ফান্ডটা কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করছে সেটা দেখাও কিন্তু আপনার অবশ্যই দরকার। যদিও সম্পূর্ণ ফান্ড ম্যানেজাররা ডিসাইড করবে কোন সময় কোনটাতে অ্যালোকেট করবে, বাট ফর ইউর ইনফরমেশানস কিন্তু আপনি দেখে রাখতে পারেন। এবার আসা যাক রিটার্ন অ্যান্ড পারফরমেন্সে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজ করে। এই ফান্ডটা অ্যাজ পার প্রিভিয়াস 10 বছরে যদি আপনি রেকর্ড দেখেন, তাহলে 3 বছরে এই ফান্ডটা এক্সআইআরআর, এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু দিয়েছে 18%, যেটা টোটাল গেন করেছে 65%। 5 বছরে এই ফান্ডটা এক্সআইআরআর হচ্ছে 19%, যেখানে 5 বছরে এই ফান্ড গেইন করছে অ্যাবসলিউট রিটার্ন যেটা 144%, এবং 10 বছরে এই ফান্ডটার এক্সআইআরআর 15%, যেখানে গেইন হয়েছে অ্যাবসলিউট রিটার্ন 548%। এবারে নর্মালি আপনি যদি গ্রাফ দেখেন সেখানে ন্যাভের ক্যালকুলেশনস করতে পারবেন। ন্যাভ মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। যখনই একটা ফান্ড স্টার্ট হয় তখন তার নেট অ্যাসেট ভ্যালু ধরুন 0 থাকে, এবারে ফান্ডটা যেভাবে পারফর্ম করবে সেইভাবে কিন্তু ন্যাভটা ক্যালকুলেশন হয়। তো এই ফান্ডটা স্টার্ট হয়েছিল 1/1/2013 সালে, তখন কিন্তু ন্যাভ ছিল 89.08। যখন আপনার ফান্ডটা ধীরে ধীরে গ্রোথ করছে, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন ন্যাভের ওঠানামা করছে, তো অ্যাজ অফ নাও আজকের ডেট অবধি কিন্তু এই ফান্ডটার ন্যাভ হয়েছে 577 টাকা 68 পয়সা। এটা কিন্তু আমি ওভারঅল রিটার্ন বললাম যখন থেকে ফান্ডটা স্টার্ট হয়েছে টিল নাও। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনি যদি ফান্ডটা লং টার্মের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাবসলিউট গেইন বা আপনার যেটা পোর্টফোলিও গেইন করতে চাইছেন সেটা সম্ভব হবে। আদারওয়াইজ যদি 1 বছর 2 বছরের জন্য এই ফান্ডটা চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই ফান্ডটা কিন্তু 1-2 বছরের জন্য নয়। সেক্ষেত্রে আপনি মিডিয়াম রেঞ্জে 3 বছর মিনিমাম করতে পারেন, 5 বছর করলে খুবই ভালো। এবং আপনি যদি চান যে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরের জন্য এই ফান্ডটা ধরে রাখতে, তাহলে কিন্তু সুপারব আপনাকে পারফরমেন্স দেবে, যেখানে অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং বা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের রেজাল্ট দেখতে পাবেন। তো এই ফান্ডটা এবারে দুটো উপায়ে পাওয়া যায় বললাম, ডিরেক্ট প্ল্যান অ্যান্ড রেগুলার প্ল্যান। তো আপনি যদি চান যে নিজেই সমস্ত কিছু ফান্ডের মনিটরিং করবেন বা পারফরমেন্স চেক করবেন, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট প্ল্যান চয়েস করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চান যে রেগুলার প্ল্যান নিতে, যেখানে আপনার একজন ফান্ড অ্যাডভাইজার থাকবে, আপনাকে গাইড করবে কোন সময়ে যদি ফান্ডটা মনে হয় সুইচ করতে, সেক্ষেত্রে আপনি রেগুলার প্ল্যান নিতে পারেন। এবারে রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে অনেক কিছু তফাৎ তো থাকেই। যেমন ধরুন এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম, রেগুলার প্ল্যানে ডিস্ট্রিবিউটার চার্জ থাকে, যেখানে আপনার এগেনস্টে যে ফান্ড অ্যাডভাইজার কাজ করবে তিনার একটা চার্জ আছে, যেখানে হায়ার এক্সপেন্স রেশিও অনেকটাই হবে। ন্যাপটাও কিন্তু অনেকটা কম পাবেন। আর যদি আপনি ডিরেক্টলি নেন, যেখানে কোনো মডারেটর কাজ করবে না, ডিস্ট্রিবিউটার কাজ করবে না, সেখানে ডিস্ট্রিবিউটারের চার্জও নেই, এক্সপেন্স রেশিও অনেকটা কম থাকবে, আপনার যেটা ন্যাপ থাকবে সেটা ন্যাপটাও কিন্তু বেশিই পাবেন। সো ডিপেন্ড অন ইয়োর চয়েস। তো মার্কেটে এই ফান্ডটা ইনভেস্ট করার জন্য কিন্তু এইচডিএফসির ডিরেক্ট অ্যাপ রয়েছে, যেটা এইচডিএফসি সিকিউরিটিস। আদারওয়াইজ ইন্ডিয়াতে যে টপ স্টক ব্রোকাররা রয়েছে, গ্রো থেকে শুরু করে জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, আইসিআইসিআই ডিরেক্ট, এইচডিএফসি সিকিউরিটিস, এসবিআই সিকিউরিটিস, পেটিএম মানি, এগুলো কিন্তু রয়েছে। সো এই যে যতগুলো অর্গানাইজেশনের নামগুলো বললাম, এগুলো কিন্তু কোনোটাই স্পন্সর্ড না, জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আমি বলছি আপনাকে। ফর ইউর মোর ইনফরমেশন আপনি কিন্তু ফান্ডের ফ্যাক্ট শিট দেখে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। নেক্সট ভিডিওতে যদি আপনি কোনো ফান্ড সম্বন্ধে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ওই ফান্ডটা। নেক্সট ভিডিওতে আমি ওইটা নিয়ে ডিসকাশনস করব।